আচ্ছা, গণতন্ত্রে কি একজন নেতার পক্ষে বছরের পর বছর ক্ষমতায় থাকাটা খুব সাধারণ ঘটনা? না, একেবারেই না। এটা বেশ বিরল। তো প্রশ্নটা হলো, কি করে একজন নেতা এত লম্বা সময় ধরে, মানে দশকের পর দশক, সরকারের একেবারে শীর্ষে থাকতে পারেন? আসুন, আজ আমরা এই স্থায়িত্বের পেছনের কারণগুলো একটু খুঁজে দেখি। তো আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে যে প্রশ্নটা থাকছে সেটা হলো কিভাবে একজন নেতা 2 দশকেরও বেশি সময় ধরে একটা দেশের সরকার প্রধানের পদে টিকে থাকেন। চলুন এই বড় প্রশ্নটারই উত্তর খোঁজা যাক। ৮,৯৩১ দিন। আচ্ছা, এই সংখ্যাটার গুরুত্ব কি? এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা ভারতের রাজনৈতিক ইতিহাসে একটা বিরাট মাইলফলক, বোঝার চাবিকাঠি। বলা যেতে পারে একটা নতুন রেকর্ডের প্রতীক। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা একটা ঐতিহাসিক রেকর্ড। 23শে মার্চ 2026 এই তারিখটাতেই তৈরি হয়েছিল সেই রেকর্ডটা। আর এটা ভারতীয় রাজনীতিতে একটা নতুন অধ্যায়ের সূচনা করেছিল বলাই যায়। এখানে তুলনাটা দেখুন, একদম পরিষ্কার। একদিকে নরেন্দ্র মোদী ৮,৯৩১ দিন, আর অন্যদিকে সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং ৮,৯৩০ দিন। মোদী তাকে টপকে ভারতের দীর্ঘতম মেয়াদের নির্বাচিত সরকার প্রধান হয়েছেন। আর হ্যাঁ, এটা কিন্তু শুধু প্রধানমন্ত্রী হিসেবে নয়, তার মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী এই দুটা পদের মেয়াদ একসাথেই হিসাব করা হয়েছে। তবে ভাবার কারণ নেই যে এই রেকর্ডটা রাতারাতি তৈরি হয়ে গেছে। এর পেছনে একটা লম্বা যাত্রা আছে। গল্পটা শুরু হয়েছিল সেই ২০০১ সালে, যখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হন। তারপর প্রায় ১৩টা বছর কেটে যায়। এরপর আসে ২০১৪ সাল, তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। আর তারপর তো ইতিহাস। ২০২৪-এ টানা তৃতীয়বার জিতে এই রেকর্ডের দিকে আরও এক ধাপ এগিয়ে যান। তাহলে প্রশ্ন হলো, এই যে এত লম্বা একটা রাজনৈতিক যাত্রা, এর ভিত্তিটা কোথায় তৈরি হয়েছিল? এর উত্তর খুঁজতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে, তার গুজরাটের দিনগুলোতে। চলুন সেই বিখ্যাত গুজরাট মডেলের কথাই একটু জেনে নিই, যেটা তাকে সারা দেশে পরিচিতি দিয়েছিল। দেখুন, ২০০১ থেকে ২০১৪, মানে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে গুজরাটে তার ফোকাস ছিল একটাই, বিকাশ, মানে উন্নয়ন। রাস্তাঘাট, বিদ্যুৎ, পরিকাঠামো, এই সব মিলিয়ে যে গুজরাট মডেলের কথা বলা হতো, সেটাই কিন্তু তার রাজনৈতিক ব্র্যান্ড হয়ে ওঠে। আর এই মডেলটাই তাকে দেশ জুড়ে একজন শক্তিশালী, কাজ করতে পারা নেতা হিসেবে তুলে ধরেছিল। আচ্ছা, তার সাফল্যের কারণ খুঁজতে গেলে আমরা কয়েকটা স্তম্ভ বা পিলারের কথা বলতে পারি। প্রথম স্তম্ভটা কি? এটা হলো তার ব্যক্তিগত নেতৃত্ব, মানে তার ক্যারিশমা, আর তার সাথে জনকল্যাণমূলক প্রকল্পগুলোর একটা দারুণ মিশেল, যার মাধ্যমে তিনি সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পেরেছেন। একটা কথা কিন্তু রাজনীতিতে খুব চালু আছে, যে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত জনপ্রিয়তা অনেক সময় তার দল বিজেপিকেও ছাপিয়ে যায়। ভাবুন তো, তার কথা বলার ধরন, মানুষের সঙ্গে মেশার ক্ষমতা, আর নিজেকে একজন স্ট্রং লিডার বা মজবুত নেতা হিসেবে প্রতিষ্ঠা করা, এই সব কিছুই কিন্তু ভোটারদের একটা বিশাল অংশকে তার দিকে টেনেছে। আর শুধু নেতৃত্বই নয়, এর সাথে যোগ হয়েছে এমন কিছু প্রকল্প যা মানুষের ঘরে ঘরে সরাসরি সুবিধা পৌঁছে দিয়েছে। যেমন ধরুন, উজ্জ্বলা যোজনার সেই গ্যাস সিলিন্ডার, বা আবাস যোজনার অধীনে বাড়ি, কৃষকদের জন্য আর্থিক সাহায্য, কিংবা বিনামূল্যে রেশন। এই প্রকল্পগুলো কিন্তু দেশের কোটি কোটি ভোটারের জীবনে সরাসরি একটা ইতিবাচক প্রভাব ফেলেছে। নেতৃত্ব আর জনকল্যাণ তো গেল। এবার আসা যাক দ্বিতীয় স্তম্ভের কথায়। এখানে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। এক, তার শক্তিশালী আদর্শগত ভিত্তি, আর দুই, প্রযুক্তির দারুণ ব্যবহার। এই দুটো মিলেই তাকে মানুষের আরও অনেক কাছে নিয়ে গেছে। তার রাজনীতির আদর্শগত ভিত্তিটা কি? মূলত দুটো জিনিস, হিন্দুত্ব আর শক্তিশালী জাতীয়তাবাদ। এই দুটো ধারণাই তার কোর ভোট ব্যাংকের কাছে খুব আবেদন রাখে। আর সেই কারণেই জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করা বা অযোধ্যায় রাম মন্দির নির্মাণের মতো বড় বড় সিদ্ধান্তগুলো তার সমর্থনের ভিত্তিটাকে আরও শক্ত করেছে। এবার আসি প্রযুক্তির কথায়। তার ডিজিটাল ফুটপ্রিন্ট কিন্তু বিশাল। ইউটিউবে ৩০ মিলিয়ন, ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন, বা এক্সে প্রায় ১০৬ মিলিয়ন ফলোয়ার। ভাবা যায়, তিনি বিশ্বের সবচেয়ে বেশি ফলো করা নেতাদের একজন। আর শুধু সোশ্যাল মিডিয়া নয়, মন কি বাতের মতো অনুষ্ঠানের মাধ্যমেও তিনি প্রযুক্তির সাহায্যে সরাসরি সাধারণ মানুষের বসার ঘরে পৌঁছে গেছেন। তো আমরা কয়েকটা স্তম্ভের কথা তো জানলাম, নেতৃত্ব, ওয়েলফেয়ার স্কিম, জাতীয়তাবাদ, ডিজিটাল রিচ। কিন্তু পুরো ছবিটা বুঝতে হলে এই দীর্ঘমেয়াদের পেছনের প্রেক্ষাপটটাও কিন্তু সমান জরুরি। চলুন এবার সেই দিকটাতে একটু আলো ফেলা যাক। একটা প্রশ্ন কিন্তু প্রায়ই শোনা যায়, বিশেষ করে নির্বাচনের সময়। ভোটারদের মধ্যে অনেকেই ভাবেন, আচ্ছা, মোদি না হলে কে, মানে তার বিকল্প কে?
জাতীয় রাজনীতিতে একটা শক্তিশালী ঐক্যবদ্ধ বিরোধী মুখের অভাবকে অনেকেই তার লাগাতার সাফল্যের একটা বড় কারণ বলে মনে করেন। আচ্ছা, এই যে প্রায় ২৫ বছরের শাসনকাল, এটাকে যদি আমরা একটু বিশ্বের মঞ্চে রেখে দেখি তাহলে কেমন দেখায়? দেখুন, সিঙ্গাপুরের লি কুয়ান ইউ প্রায় ৩১ বছর, বা জার্মানির অ্যাঞ্জেলা মার্কেল ১৬ বছর ক্ষমতায় ছিলেন। সেই তুলনায় মোদির এই সময়টা নিঃসন্দেহে একটা বিরাট কৃতিত্ব, যদিও ইতিহাসে এমন উদাহরণ আরও আছে। তো সব আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। একটা দেশের ইতিহাসে যখন একজন নেতা প্রায় ৬০ শতাব্দী ধরে ক্ষমতায় থাকেন, তখন সেই দেশের ভবিষ্যতের জন্য এর মানেটা ঠিক কী দাঁড়ায়? এর সুদূরপ্রসারী প্রভাবগুলো কি হতে পারে? এটা কিন্তু সত্যিই ভাবার মতো একটা বিষয়।